বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল মতিন, সহকারী শিক্ষক, সাতটা সরকারি বিশ্ববিদ্যালয়, কেরানীগঞ্জ, ঢাকা। আমি তোমাদের মাঝে কিছু আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণী কৃষি শিক্ষা বইয়ের অধ্যায় প্রথম পাঠ 3 ও 4 থেকে আলোচনা পেশ করব। প্রথমে আলোচনার বিষয় হচ্ছে কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা। তারপর হলো কৃষি পরিবেশ। তারপর হলো বাংলাদেশের ঋতুচক্র ও কৃষি উৎপাদন। এখানে প্রথমে রয়েছে আমাদের কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা। এখানে দুইটি শব্দ রয়েছে। একটি শব্দ হলো কৃষি, আর একটা শব্দ হলো কৃষক, অর্থাৎ কৃষকের। এই কৃষি বলতে বোঝায় কৃষক যে জমিতে ফসল উৎপাদন করে তাকে কৃষি অর্থাৎ কৃষি জমি বলা হয়। আর কৃষকের অর্থাৎ যিনি চাষ করেন, বিভিন্ন ফসল ফলাদি উৎপাদন করেন, ওনাই হলো কৃষক। এই কৃষি আর কৃষকের মধ্যে পার্থক্য হলো যে জমিতে ফসল উৎপাদন করা হয় তাকে কৃষি বলা হয়, আর কৃষকের অর্থাৎ যিনি জমিতে বিভিন্ন ফসল ফলাদি উৎপাদন করেন তিনি হলেন কৃষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা আশা করি বুঝতে পারছো কৃষি ও কৃষকের মধ্যে পার্থক্য। এবার মানুষ নির্ভরশীলতা, কার উপর নির্ভরশীলতা? কৃষকের উপর নির্ভরশীলতা। মানব সমাজের ইতিহাস শুরু হয়েছে কৃষি কাজের মাধ্যমে। কৃষিকে কেন্দ্র করে পরিবার ও সমাজের সূত্রপাত হয়। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি মৌলিক চাহিদা মেটানোর জন্য কৃষিকে প্রধান উৎপাদন ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে। কৃষি আমাদের সকল প্রকার ও সুষম খাবারের চাহিদা পূরণ করে। কৃষি কাজের মাধ্যমে উৎপন্ন তুলা, পাট, ধান, পশুর চামড়া, পশম ইত্যাদি বস্তু তৈরিতে ব্যবহৃত হয়। বাসস্থান এমনকি আসবাবপত্র নির্মাণ সামগ্রীও কৃষির অবদান। স্বাস্থ্য রক্ষার খাদ্যের পাশাপাশি চিকিৎসা সামগ্রীর যোগান দেয় কৃষি। ওষুধের কোনো বিকল্প নেই। যেমন বিভিন্ন গাছগাছালি থেকে ওষুধ উৎপাদন হয়। কাগজ, কালি ও শিক্ষার উপকরণ সরবরাহ করে কৃষিকাজকে কেন্দ্র করে পল্লীগীতি, কবিগান, যাত্রাপালা কিংবা নবান্ন উৎসবের উদ্ভব বা জীবনকে আনন্দময় করে তোলে ও মানবিক চাহিদা পূরণকারী ব্যবস্থা কৃষিকে বোঝানো হয়েছে। আমাদের মৌলিক চাহিদা হলো, প্রথম ছিল 5টি, তারপর 6টি, তারপর 7টি। আমাদের পাঠ্য বইয়ে অর্থাৎ আমরা যে ক্লাসে যে বইটা আমরা পাঠদান করি সেই পাঠদান বইয়ে মৌলিক চাহিদা আছে 6টি। মৌলিক চাহিদা কয়টি? 6টি। 1 নম্বর হলো খাদ্য, তারপর বস্ত্র, তারপর শিক্ষা, তারপর বাসস্থান, তারপর চিকিৎসা, তারপর বিনোদন। অন্যান্য জায়গায় 7টি আছে, যেরকম নিরাপত্তা একটা মৌলিক চাহিদার মধ্যে, কিন্তু এখানে আমি লিখি নাই। না লেখার কারণ হলো আমাদের পাঠ্য বই নাই, অন্য জায়গায় আছে নিরাপত্তা। এই মৌলিক চাহিদা মোট 7টি। তার মধ্যে প্রথমে হলো খাদ্য। খাদ্য আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। খাদ্য ছাড়া আমরা বেঁচে থাকবো না, বেঁচে থাকতেও পারি না। জীবন বাঁচানোর জন্য খাদ্য প্রয়োজন, আর খাদ্য উৎপাদনের জন্য
মানুষ সম্পূর্ণভাবে কৃষির উপর নির্ভরশীল হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে বলছে কৃষকের উপর আমরা নির্ভরশীল বা সমস্ত জাতি কৃষির উপর নির্ভরশীল। কারণ হলো এই খাদ্য উৎপাদন করে হলো কৃষক। এই কৃষক যদি এই খাদ্য উৎপাদন না করতো তাহলে আমরা এই খাদ্য পেতাম না। অতএব আমরা কি এই খাদ্যর জন্য আমরা কৃষকের উপর নির্ভরশীল। তারপর হলো বস্ত্র উৎপাদনের প্রধান কাঁচামাল আঁশ ফসল। তুলা, পাট আমাদের প্রধান আঁশ ফসল। পশুর চামড়া ও পশম দিয়ে বস্ত্র তৈরি হয়। আঁশ ফসল প্রদানে কৃষি ও কৃষকের বড় ভূমিকা রয়েছে। পরিবেশ বান্ধব ও স্বাস্থ্য রক্ষায় উপযোগী বলে বিশ্বব্যাপী আঁশ ফসলের উপর মানুষ নির্ভরশীল হচ্ছে। আমাদের দেশেও তুলা উৎপাদন এলাকা প্রতি বছর বেড়ে চলেছে। অতএব এই বস্ত্র আমরা কোথা থেকে পাই? আমরা কৃষক থেকে পাই। তাহলে এই বস্ত্র পাওয়ার জন্য আমরা কাদের উপর নির্ভরশীল? কৃষকদের উপর নির্ভরশীল। অতএব এখানে যে বলা হচ্ছে মানুষ নির্ভরশীল কৃষকের উপর। এই যেমন খাদ্য পেতে হলে আমাদের কৃষকের কাছে যাইতে হয়, এই বস্ত্র পেতে হলেও আমাদের কৃষকের কাছে যাইতে হবে। অতএব অল্পতেই বোঝা যাচ্ছে যে আমরা কৃষকের উপর নির্ভরশীল। তারপর হলো শিক্ষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই 6টি মানে মৌলিক চাহিদা আছে। আমরা যদি এলোমেলোভাবে পড়ি সমস্যা নাই, একবার পড়লেই হবে, কিন্তু বিস্তারিত বর্ণনা ঠিক থাকলে হবে। শিক্ষা জাতি মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ চলাফেরা করতে পারে না, শিক্ষা ছাড়াও মানুষ উন্নতি হতে পারে না। শিক্ষায় জাতি মেরুদণ্ড। এই জন্য আমাদের সকলে উচিত ভালো করে লেখাপড়া করা। আমরা যারা ভালো করে লেখাপড়া করব, শিক্ষার মাধ্যমে জীবনকে পরিচালনা করব। কোনো উন্নত কাজ করতে হলে সর্বপ্রথমেই শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। শিক্ষা ছাড়া কোনো উন্নত কাজ করা যাবে না। অতএব আমাদের শিক্ষার প্রতি মনোযোগী হতে হবে। এবার হলো এই শিক্ষার জন্য আমাদের কি প্রয়োজন? যেরকম কাগজের প্রয়োজন। এই কাগজও যেরকম বিভিন্ন সামগ্রী থেকে বাঁশ আছে, আর অন্যান্য জিনিস আছে, সেই জিনিসগুলা কৃষকে উৎপাদন করে, সেখান থেকে কাগজ উৎপন্ন হয়। আর কাগজ থেকে আমরা কি করি? কাগজ দ্বারা আমরা লেখি করি। আর কাগজ না থাকলে আমরা হাতে লেখা লিখতে পারতাম না, উন্নত শিক্ষা লাভ করতে পারতাম না। অতএব এই শিক্ষার জন্য কৃষকের উপর নির্ভরশীল হতে হয়। এবার হলো বাসস্থান। সারা পৃথিবী জুড়ে বিশেষ করে গ্রামীণ বাসস্থান এখনো বহুলাংশে কৃষি নির্ভরশীল। শুধু বাসস্থানই নয়, সেখানে ব্যবহার্য আসবাবপত্রের নির্মাণ সামগ্রীও যোগান দেয় কৃষক। অতএব এই বাসস্থানের জন্য আমরা কৃষির উপর নির্ভরশীল। এবার হলো চিকিৎসা। এই 6টি মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা রয়েছে। চিকিৎসা ছাড়া মানুষ বাঁচতে পারে না। চিকিৎসা করতে হলে অর্থের প্রয়োজন হয়। অর্থ ছাড়া চিকিৎসা করা যায় না। এই অধিকাংশ অর্থ আমরা কৃষক থেকে পাই। যেরকম পাট বিদেশি রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। এই বৈদেশিক মুদ্রা মানে অর্থ। এই অর্থ মাধ্যমে আমরা কি করি? চিকিৎসা দেই। অর্থ না থাকলে আমরা চিকিৎসা দিতে পারতাম না। তাহলে বোঝা যাচ্ছে যে চিকিৎসার জন্য আমরা কৃষকের উপর নির্ভরশীল হই। এবার হলো বিনোদন। কৃষি আমাদের বিনোদন একটি বড় অংশ।
আমাদের দেশের ঋতু বৈচিত্র্যের মতোই আমাদের বিনোদনের সঙ্গে কৃষি ও কৃষকের সম্পর্ক রয়েছে। পল্লীগীতি, জারিসারি, ভাটিয়ালি, কবিগান, যাত্রাপালা সৃষ্টিতে কৃষি ও কৃষি সমাজের অবদান রয়েছে। ফসল উৎপাদন প্রক্রিয়ার জটিল কাজ কৃষকরা দল বেঁধে বাওয়াইয়া, ভাটিয়ালি, জারিসারি গাইতে গাইতে আনন্দের সাথে করে থাকেন। নবান্নের নতুন চালের পিঠা তৈরির ধুম করে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে মৌলিক চাহিদা কিছু কিছু জায়গা আছে 7টি, কিছু কিছু জায়গা আছে 5টি, কিছু কিছু জায়গা আছে 6টি। আজকে আমি যে 6টি আলোচনা করলাম সেই 6টি আমাদের পাঠ্য বইয়ে, অর্থাৎ আমরা ক্লাসে যে পাঠদান করি সেই পাঠদান বইয়ে এই 6টি দেওয়া আছে। প্রথম হলো খাদ্য, তারপর বস্ত্র, তারপর শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, বিনোদন। এই 6টি আমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। আমি যে 6টি আলোচনা করলাম তোমরা আরো তোমাদের পাঠ্য বই আলোকে ভালো করে পড়বে, তাহলে আরো বেশি বুঝতে পারবে, জানতে পারবে। এবার কৃষির পরিবেশ। এই কৃষি পরিবেশ বলতে বোঝায় মানে কোন জমির জন্য কোন ফসলের উপযোগী, অর্থাৎ ধান কোন জমির জন্য উপযোগী, সরিষা কোন জমির জন্য উপযোগী, বিভিন্ন ফসলের জন্য যে জমির প্রয়োজন হয় সেই জমির অবস্থা বুঝে ব্যবস্থা, অর্থাৎ ধান ফলানোর জন্য যে জমির প্রয়োজন হয় সেই জমির ধান লাগাইতে হবে, কিংবা পাট উৎপাদনের জন্য যে জমির প্রয়োজন হয় সেই জমি বেছে নিতে হবে। এটাই হলো পরিবেশ, অর্থাৎ বিভিন্ন ফসলের জন্য যে জমির প্রয়োজন সেই জমি আমাদের কি নিতে হবে, বেছে নিতে হবে। এটাই কৃষির পরিবেশ। এবার হলো বাংলাদেশের ঋতুচক্র ও কৃষি উৎপাদন। বাংলাদেশে ঋতুচক্র বলতে ঋতু আছে 6টি। কয়টি ঋতু আছে? 6টি আছে। বাংলাদেশ 6 ঋতু দেশ, 12 মাসে 1 বছর। এই 12 মাসকে আমরা 6টি ভাগে ভাগ করা যায়, 2 মাস মিলা কি হয়, একটা ঋতু হয়। তো বাংলাদেশ 6 ঋতু দেশ। এদেশে ঋতু নিরপেক্ষ ফল হিসাবে কলা ও পেঁপের নাম উল্লেখ করা যায়। নিরপেক্ষ বলতে যে ফসলরা সারা বছরই মোটামুটি পাওয়া যায় সেটা হলো নিরপেক্ষ। যেমন কলা ও পেঁপে মোটামুটি আমরা সারা বছর পেয়ে থাকি। বাঁশ, কাঠ, বেত ছাড়া প্রায় প্রতিটি মাঠ ও উদ্যান ফসল ঋতু নির্ভর। ইদানিং সারা বছর ভোক্তার চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানী ঋতু নিরপেক্ষ ফসলের জাত উৎপাদনের গবেষণা চালাচ্ছে। বেশ কিছু ঋতু নিরপেক্ষ ফল, ফুল, শাক, সবজি ও মাঠ ফসল ইতিমধ্যে কৃষক পর্যায়ে এসেছে। ভবিষ্যতে এর সংখ্যা তাড়াতাড়ি বাড়বে আশা করা যায়। আউশ ধান হিসেবে পরিচিত ধানগুলো ছাড়া বাংলাদেশের ধান গবেষণা প্রতিষ্ঠান বেশ কিছু ধান ঋতু নিরপেক্ষ। পাট দিবা দৈর্ঘ্যের উপর খুব বেশি নির্ভরশীল বলে চৈত্র মাসের মাঝামাঝি থেকে বৈশাখ মাসের মাঝামাঝি পর্যন্ত অবশ্যই বীজ বুনতে হয়। ফাল্গুনের শুরুতেই বোরো ধান এবং বীজতলায় বীজ থেকে চারা তৈরি করতে হয়। ফাল্গুনের শেষ সপ্তাহ থেকে চৈত্র মাসের পর্যন্ত মাঠে চারা রোপণ করে ফেলতে হয়। বাজারে চাহিদা থাকায় এখন সারা বছর পাট শাক, ধনেপাতা, পুঁই শাক, ডাঁটা শাক, লাল শাক, লাউ, কুমড়া, পটল, ঢেঁড়স, টমেটো ইত্যাদি সবজি উৎপাদনের পরিমাণ বাড়ছে। মাটি। বাংলাদেশের নদী অববাহিকাগুলোতে বেলে দোআঁশ মাটির প্রাধান্য থাকলেও বেশ কিছু উঁচু অঞ্চল আছে যার মাটি লালচে ও এঁটেল। আবার হাওয়া অঞ্চলগুলোতে কালো জৈব পদার্থযুক্ত মাটির প্রধান প্রাধান্য দেখা যায়। এই মাটি বছরের একটি নির্দিষ্ট সময় ডুবে থাকে। মাটি পার্থক্যের প্রভাবে
কৃষি বৈচিত্র্যময় হয়। কৃষি মৌসুম, বাংলাদেশের 6 ঋতুর দেশ হলেও কৃষি ঋতু 3টি, যেমন রবি অর্থাৎ শীতকাল, খরিফ গ্রীষ্মকাল, ঋতু ভেদে ফসল উৎপাদন ভিন্নতা দেখা যায়, যেমন শীতকালে শাক সবজি ও গ্রীষ্মকালে ফলমূলের উৎপাদন বেশি হয়। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে দেশীয় নানা সুমিষ্ট ফলমূলের সমাহার বেশি থাকে বলে একে মধুমাসও বলা হয়। বাংলাদেশ পৃথিবীর নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত। দক্ষিণে বঙ্গোপসাগর থেকে জলজ মেঘমালা উৎপন্ন হয়। সেই মেঘমালা মৌসুমী বায়ু বাহিত হয়ে উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চলে বাধা পেয়ে প্রচুর বৃষ্টি ঝরায়। আবার এই পর্বতমালা দেওয়ালের মতো শীতকালে সাইবেরিয়ার হিমশীতল বায়ু প্রবাহ আটকে দেয়, ফলে শীতও কম হয়। এই কারণে আমাদের দেশ জীব বৈচিত্র্য, বিশেষ করে উদ্ভিদ বৈচিত্র্যের দেশ হিসাবে পরিচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সে বিষয় হলো কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা, তারপর হলো কৃষি পরিবেশ, তারপর হলো বাংলাদেশের ঋতুচক্র ও কৃষি উৎপাদন। এই আজকে যে অধ্যায় বা পাঠ আলোচনা করলাম সেই অধ্যায় বা পাঠ অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষা থাকতে পারে। তোমরা এই পাঠ বাসায় বেশি বেশি করে পড়বে। যা আলোচনা করলাম তা হলো এখানে প্রশ্ন থাকতে পারে, মানুষের মৌলিক চাহিদা কয়টি ও কি কি? মানুষের মৌলিক চাহিদা আমাদের পাঠ্য বইয়ে যে 6টি আছে সে 6টি আমরা লিখব। 7টি কোথাও কোথাও 7টি আছে। এই 6টি যে আলোচনা করলাম এই 6টি বাহিরে। আর একটা হলো নিরাপত্তা। আমরা নিরাপত্তা লিখবো না, যেহেতু পাঠ্য বই নাই। এই পাঠ্য বই 6টি আছে, এই 6টি আমরা লিখব। এই এখানে প্রশ্ন থাকতে পারে, মানুষের মৌলিক চাহিদা কয়টি ও কি কি? বিস্তারিত লিখবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই প্রশ্নটা সুন্দরভাবে ভাষায় করে নিব। এখান থেকে এই অধ্যায় থেকে নৈবেদ্য থাকতে পারে। আমরা যদি ভালো নম্বর পেতে চাই তাহলে সৃজনশীল প্রশ্ন পড়ার পাশাপাশি আমাদের নৈমিত্তিক অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়ে নিতে হবে। আর বহু নির্বাচনী প্রশ্ন কখন পারবো? যখন আমরা বইয়ের সাথে সম্পর্ক রাখবো, অর্থাৎ বইয়ের রিডিং বেশি বেশি পড়ব, তাহলে আমরা এই বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তর পারবো। আর যদি না পড়ি তাহলে উত্তর সঠিকভাবে দিতে পারবো না। পরীক্ষা হলে আমরা একে অপরের সাথে দেখাদেখি করব। এই দেখাদেখি করলে একজন যদি ভুল উত্তর দেয় তাহলে সেই উত্তরে আমরা লিখবো, তাহলে আমরা নাম্বার পাবো না। নাম্বার বেশি পেতে হলে কি করতে হবে? সৃজনশীল প্রশ্ন পড়ার পাশাপাশি আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়ে নিতে হবে। এবার আমি তোমাদের বাড়ি কাজ দেব। বাড়ি কাজগুলো ছোট একটা বাড়ি কাজ দেব, বেশি দেব না, যেন তোমরা ভালোভাবে পড়তে পারো। আর যে প্রশ্ন দেব সেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন পরীক্ষা থাকবে। আর এখন থেকে যদি ভালো করে পড়ো তাহলে তোমরা পরীক্ষায় ভালো লিখতে পারবে। প্রশ্ন কি? প্রশ্ন হলো মানুষের মৌলিক চাহিদা কয়টি ও
কি কি বিস্তারিত আলোচনা করো। মানুষের মৌলিক চাহিদা কয়টি ও কি কি বিস্তারিত আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলছি, তোমাদের এই যে অধ্যায় আলোচনা করলাম সে অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় যে প্রশ্ন দিলাম সে প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। তোমরা বাসায় ভালো করে করবে। আমি যে আলোচনা করলাম আশা করি তোমরা অনেকখানি এগিয়ে গেছো, অনেকখানি ভালো বুঝে নিয়েছো। আর বাসায় পড়লে আরো বেশি জানতে পারবে, বেশি বুঝতে পারবে। পড়ালেখার কোনো বিকল্প নেই। যে যত বেশি পড়ালেখা করবে সে তত বেশি জানতে পারবে। আজকের মতো এখানে শেষ করেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজে পড়বে, অন্যদেরকে পড়ার প্রতি উৎসাহিত দান করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।